তো বিয়ের সময় যখন কোনো ছেলে বা মেয়েকে আপনি ইভালুয়েট করবেন, অবশ্যই তাকে দেখবেন যে এই বিল্ডার ক্যারেক্টারটা তার মধ্যে আছে কিনা। যদি ডমিনেন্ট একটা পারসন আরেকটা ডমিনেন্ট পারসনকে বিয়ে করে, তাহলে তাদের মধ্যে সবসময় ক্ল্যাশ লেগেই থাকবে। সো দিস ইজ হাউ এক্সপ্লোরার ড্রিভেন যে সমস্ত মানুষ আছে বা ডোপামিন ড্রিভেন যে সমস্ত মানুষ আছে, তারা তাদের কমিটমেন্ট এবং রিলেশনশিপে অনেক বেশি সাফার করে। একজন বিল্ডার স্বভাবের মেয়ে এবং একজন বিল্ডার স্বভাবের ছেলে যখন একসঙ্গে বিয়েতে আবদ্ধ হয়, তাদের দাম্পত্য জীবনটা হয়ে ওঠে একটা শক্ত ভিত্তি মজবুতওয়ালা বাড়ির মতো। তার ফ্যামিলির অন্যদের সাথে তার সম্পর্ক কেমন, অন্যদের সাথে তার বন্ধুত্ব কেমন, এই বিষয়গুলো যদি পজিটিভলি চলে আসে, অবশ্যই এই ধরনের মানুষকে আপনি কনসিডার করতে পারেন। সো ইমোশন সে এমনভাবে ঢালে যেন রিলেশনশিপটা ভালো থাকে, সংসারটা ভালো থাকে। এই ধরনের মানুষ যদি আপনি ছেলে পেয়ে থাকেন অথবা মেয়ে পেয়ে থাকেন, আপনি যখন দেখবেন যে এই ধরনের গুণাবলী কোনো একটা ছেলের মধ্যে আছে অথবা কোনো একটা মেয়ের মধ্যে আছে, আপনি অবশ্যই তাকে একটা হাই প্রায়োরিটি দিবেন। বর্তমান সময়ে পাত্রপাত্রী নির্বাচন করা এত কঠিন কেন জানেন? কারণ আমরা বড় হয়েছি ইস্টার্ন ফিলোসফির উপর বেস করে, আমাদের ফ্যামিলি কালচারের উপর বেস করে, কিন্তু মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছি ওয়েস্টার্ন ফিলোসফি দ্বারা। অন্যে কি ভাবলো, সমাজ কি মনে করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফ্যামিলির কি ক্ষতি হলো, আমার কোন কাজের জন্য, আমার কোন কথার জন্য আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগছে, আমি করছি। এটাই হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির মূল থিম। বাট তার সঙ্গে সারা জীবন থাকতে হবে, এই ধরনের চিন্তা করলেই সে এক ধরনের স্ট্রেসে পড়ে যায়, অ্যাংজাইটিতে পড়ে যায়। তো তার পার্সোনালিটি টাইপটাই হচ্ছে এই রকমের। সো এই রকমের মানুষ যারা, তাদেরকে বিয়ের মতো ইম্পর্টেন্ট এবং কমিটমেন্টওয়ালা একটা প্রোগ্রামে চিন্তা করাটা খুবই রিস্কি একটা বিষয়। আচ্ছা, বিয়ে করার ক্ষেত্রে আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছে, আমরা কি দেখে পাত্র-পাত্রী নির্বাচন করব? এবং কিভাবে বুঝবো যে তাদের সাথে আমাদের মাইন্ডসেটটা মিলবে কিনা, মনের মিল হবে কিনা? যাতে আমাদের পরবর্তী জীবনে এটা আমাদের জন্য কল্যাণকর হয়। দারুণ একটা প্রশ্ন করেছ। তোমার মতো অনেক মানুষের মনেই একই প্রশ্ন হয়তোবা আছে যে তারা বিয়ে করার ক্ষেত্রে কী ধরনের পাত্র বা কী ধরনের পাত্রী নির্বাচন করবে এবং এই নির্বাচনের যে প্যারামিটারগুলো সেগুলো কি হবে। আজকের ভিডিওটা এই টপিকের ওপরই হবে যে হাউ টু সিলেক্ট দ্য রাইট স্পাউস ফর মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রামিজুর রহমান খান, কাজ করছি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কাউন্সিলিং নিয়ে। আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যাড্রেস করব, যেটা বেশিরভাগ নিউ জেনারেশনের মধ্যে আছে। সেটা হচ্ছে, হাউ ডু আই সিলেক্ট মাই স্পাউস? যারা বিয়ে করতে চাচ্ছে, ছেলে অথবা মেয়ে, পাত্র বা পাত্রী খুঁজতে চাচ্ছে, তারা কিভাবে পাত্র-পাত্রী নির্বাচন করবে, তাদের প্যারামিটারগুলো কি হবে, সেটা তাদের একটা বিগ কোশ্চেন। এই বিগ কোশ্চেন নিয়ে ডিজাইন করা হয়েছে আজকের ভিডিও। সঙ্গেই থাকুন, দারুণ কিছু জিনিস জানতে পারবেন। একটা মানুষ কেমন, তার ব্যক্তিত্ব কেমন, তার পার্সোনালিটি কেমন, এসব কিছু নির্ভর করে তার বায়োলজি এবং নিউরো ট্রান্সমিশনের বেশ কিছু প্যারামিটারের উপর। হেলেন ফিশার নামে একজন বিখ্যাত বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট আছেন, যিনি এই ধরনের বিষয়গুলো রিসার্চ করে বের করেছেন। মানুষ মূলত 4 ধরনের পার্সোনালিটি টাইপ শো করে তাদের লাইফ গ্রোথের সাথে সাথে। একটা হচ্ছে ডোপামিন ড্রিভেন পার্সোনালিটি, মানে হচ্ছে তারা সবসময় আনন্দ, সবসময় এক্সাইটমেন্ট, নতুন কিছু, অল্পতেই বোরিং হয়ে যাওয়া বা যে কোনো ক্ষণস্থায়ী অ্যাক্টিভিটির মধ্যে খুব বেশি পারফর্ম করা, এবং তারা সবসময় একটা এন্টারটেইনমেন্ট সিকিং একটা মেন্টালিটিতে থাকে। এই ধরনের পার্সোনালিটি যারা, এই ধরনের ফান লাভিং, স্পোর্টস লাভিং, এন্টারটেইনিং, খুব ফাঙ্কি টাইপের যেই মানুষগুলো আছে, এই ধরনের যেই টাইপ, এদেরকে বলা হচ্ছে এক্সপ্লোরার পার্সোনালিটি। এক্সপ্লোরার পার্সোনালিটি হচ্ছে তারা যারা অলওয়েজ ডোপামিনকে পাওয়ার জন্য এক একটা কাজ করে থাকে। ইনস্ট্যান্টলি কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ফেললো, ইনস্ট্যান্টলি কারোর সাথে ঘুরতে চলে গেল, যে কোনো অ্যাডভেঞ্চারে চলে গেল, যে কোনো ধরনের রিস্ক নেওয়ার ক্ষেত্রে সে আগে পরে কিছু ভাবলো না, জাস্ট ভাল লাগে এটার উপর বেস করে সে অনেক কিছু করে ফেললো, অনেক টাকা খরচ করে ফেললো, বা ফ্রেন্ডদের নিয়ে একটা হ্যাং আউট করে ফেললো। সো ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট ক্রিয়েট করা এবং এন্টারটেইনমেন্ট নেওয়ার ক্ষেত্রে তারা পারদর্শী। এই সমস্ত মানুষ আমাদের আশেপাশে অনেক আছে, তাদেরকে সবাই পছন্দ করে এবং তারা সবাই অল্প সময়ের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সমস্যা হচ্ছে, এই এক্সপ্লোরার মেন্টালিটির ডোপামিন ড্রিভেন যে সমস্ত মানুষ আছে, তারা লং টার্ম কমিটমেন্ট, রিলেশনশিপ, তারপরে স্যাক্রিফাইস, আন্ডারস্ট্যান্ডিং, এমপ্যাথি, এই সমস্ত মানবীয় গুণাবলী তাদের মধ্যে কম থাকে, যার কারণে
তারা বিয়ের মতো ইম্পর্ট্যান্ট বিষয়টাকে একটা জীবনের জন্য বাধা হিসেবে মনে করে, একটা অবস্টেকেল মনে করে। তারা কারোর সাথে লং টার্ম কমিটমেন্টে থাকাকে একটা কষ্টের কাজ মনে করে। তারা মনে করে আজকে তাকে ভাল লাগছে, তার সঙ্গে আমি কিছু ঘুরলাম, ভাল লাগলো, ডোপামিন বের হলো, আমি এনজয় করলাম, লাইফটা ভালো কাটলো, বাট তার সঙ্গে সারা জীবন থাকতে হবে, এই ধরনের চিন্তা করলেই সে এক ধরনের স্ট্রেসে পড়ে যায়, অ্যাংজাইটিতে পড়ে যায়। তো তার পার্সোনালিটি টাইপটাই হচ্ছে এই রকমের। সো এই রকমের মানুষ যারা, তাদেরকে বিয়ের মতো ইম্পর্ট্যান্ট এবং কমিটমেন্টওয়ালা একটা প্রোগ্রামে চিন্তা করাটা খুবই খুবই রিস্কি একটা বিষয়। হ্যাঁ, যদি ওই রকমের দুজন মানুষ হয় যে ছেলেটাও ডোপামিন ড্রিভেন এক্সপ্লোরার, মেয়েটাও ডোপামিন ড্রিভেন এক্সপ্লোরার, তাদের মধ্যে ইনস্ট্যান্ট অনেক কিছু হয়ে যাবে, ইনস্ট্যান্ট অনেক ধরনের লাভ এক্সচেঞ্জ হয়ে যাবে, ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ হয়ে যাবে। বাট তারা যদি এটাকে বিয়েতে কনভার্ট করে, তাহলে 1 বছর থেকে 2 বছরের মধ্যেই তাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসবে, ডোপামিন বেরোবে না আগের মতো, তারা এটাকে পেইন হিসেবে দেখবে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া, বিবাদ এবং বিতৃষ্ণার জন্ম হবে। সো দিস ইজ হাউ এক্সপ্লোরার ড্রিভেন যে সমস্ত মানুষ আছে বা ডোপামিন ড্রিভেন যে সমস্ত মানুষ আছে, তারা তাদের কমিটমেন্ট এবং রিলেশনশিপে অনেক বেশি সাফার করে। সেকেন্ড ক্যাটাগরি যে সমস্ত মানুষ, তারা হচ্ছে সেরোটোনিন ড্রিভেন, অর্থাৎ তারা বিল্ডার টাইপের মানুষ। হেলেন ফিশার তাদেরকে বলছে বিল্ডার, মানে তারা যে কোনো কিছুকে ধীরে স্থিরে বিল্ড করার ক্ষেত্রে খুব মনোযোগী হয়ে থাকে। এই সমস্ত মানুষ শান্ত স্বভাবের হয়, খুব তীক্ষ্ণ বুদ্ধির হয় এবং তারা কমিটমেন্টকে অত্যন্ত মূল্যায়ন করে এবং তারা তাদের দায়িত্বকে খুব যত্নের সাথে পালন করে। এই ধরনের বিল্ডার স্বভাবের যে সমস্ত মানুষ আছে, তারা রিলেশনশিপ বিল্ড করে, তারা ক্যারেক্টার বিল্ড করে, তারা হোম বিল্ড করে, তারা তাদের দাম্পত্য জীবনকে লম্বা একটা সময় পর্যন্ত নেওয়ার জন্য পেশেন্স, স্যাক্রিফাইস এবং ধৈর্যের সাথে কাজ করে। এই সমস্ত মানুষগুলো বাইরের থেকে খুব বেশি মানে চাকচিক্যময় হয় না, বাইরে থেকে খুব বেশি সাউন্ড এন্টারটেইনিং মনে হয় না, বাট তারা ভিতরে ভিতরে অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন সলিড পিপল। এই ধরনের মানুষরা, তারা সবসময় সেলফ এস্টিম কেন্দ্রিক তাদের অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে। তাদের ব্রেনে যে নিউরোকেমিক্যাল, সেই নিউরোকেমিক্যালের মধ্যে ডোপামিনের চেয়ে সেরোটোনিনের ড্রাইভটা সবচেয়ে বেশি। তারা সবসময় সেরোটোনিন দ্বারা ড্রাইভ হয়। সেরোটোনিন হচ্ছে এমন একটা নিউরোকেমিক্যাল যেটা মানুষের সেলফ এস্টিমকে ট্রিগার করে, যেটা মানুষের সম্মান বোধকে ট্রিগার করে, যেটা সে আশেপাশের সবাইকে সম্মান করা, নিজের সম্মান রক্ষা করা, এইগুলোকে সে গুরুত্ব দেয়। এই ধরনের মানুষগুলো বিয়ের জন্য পারফেক্ট চয়েস। একজন বিল্ডার স্বভাবের মেয়ে এবং একজন বিল্ডার স্বভাবের ছেলে যখন একসঙ্গে বিয়েতে আবদ্ধ হয়, তাদের দাম্পত্য জীবনটা হয়ে ওঠে একটা শক্ত ভিত্তি মজবুতওয়ালা বাড়ির মতো। বিশাল বড় একটা বিল্ডিংয়ের ভিত্তি যখন মজবুত হয়, তখন সেটা খুব সহজেই অল্প বাতাসেই বা অল্প আর্থকুয়েকেই কিছুই হয় না। একইভাবে তাদের দাম্পত্য জীবনটাও একটা মজবুত সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে, যেখানে পারস্পরিক রেসপেক্ট, পারস্পরিক কমিটমেন্ট, পারস্পরিক লাভ এক্সচেঞ্জ এবং লং টার্ম কমিটমেন্টকে মূল্যায়ন করে সংসারটা সাজানো হয়। হ্যাঁ, তাদের মধ্যে আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকে, কিন্তু সেটা প্রধান থাকে না, সেটা থাকে সাইড ডিশ। মেইন ডিশ হচ্ছে তাদের মধ্যে কমিটমেন্ট এবং রেসপেক্ট এবং পার্সোনালিটির যে রিফ্লেকশন, সেটা। তো বিয়ের সময় যখন কোনো ছেলে বা মেয়েকে আপনি ইভ্যালুয়েট করবেন, অবশ্যই তাকে দেখবেন যে এই বিল্ডার ক্যারেক্টারটা তার মধ্যে আছে কিনা, সেই কি লম্বা সময়ে কোনো একটা কাজ করার ধৈর্য তার আছে কিনা, লম্বা সময়ে একটা রিলেশনশিপ মেনটেন করার কোনো ধৈর্য আছে কিনা। এইটা দেখার জন্য তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ধরনের বিল্ডার স্বভাবের মানুষ বেশি নাকি না ওই যে এক্সপ্লোরার ডোপামিন ড্রিভেন স্বভাবের মানুষ বেশি, এটাও দেখতে হবে। সো এই ধরনের মানুষ এবং এই ধরনের ফ্যামিলি যখন আপনি পেয়ে যাবেন, আপনি তাদেরকে অবশ্যই টপ প্রায়োরিটিতে রাখবেন বিয়েতে নির্বাচন করার ক্ষেত্রে। আরেক ধরনের মানুষ আছে যারা ডিরেক্টর স্বভাবের, সব কিছু ডিরেকশন দিতে পছন্দ করে, সব কিছু কন্ট্রোল করতে পছন্দ করে। তারা হচ্ছে টেস্টোস্টেরন ড্রিভেন। তাদের নিউরোট্রান্সমিশনের মধ্যে টেস্টোস্টেরনের যে ডোমিনেন্স, এটা সবচেয়ে বেশি থাকে, না ডোপামিন না সেরোটোনিন। তাদের মধ্যে টেস্টোস্টেরন অনেক হাই লেভেলে থাকে এবং তারা সেটা দ্বারাই প্রভাবিত হয়। এই ধরনের মানুষ খুব অ্যানালিটিক্যাল হয়, এই ধরনের মানুষ ইন্টেলিজেন্টও হয়, কিন্তু তারা খুব সরাসরি কথা বলতে পছন্দ করে। তারা ঘুরিয়ে পেঁচিয়ে একটু ইমোশন দেখিয়ে তারপরে অনেক কিছু বলবে, এই ধরনের হয় না। তো এরা অনেক সময় স্ট্র্যাটেজিক্যালি ভালো কাজও করে,
কিন্তু ইমোশনাল জায়গাতে তারা বেশ গরমিল করে ফেলে। তারা অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলে মনের অজান্তেই, কিন্তু তারা হয়তো বা ভালো করতে চেয়েছিল, কিন্তু ইমোশনাল ল্যাকিংসের কারণে সেই ভালোটা খারাপের দিকে রূপান্তর হয়ে যায়। ডিরেক্টর টাইপের মানুষদেরকে যদি আপনি পেয়ে থাকেন, তাহলে তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই কশাস ওয়েতে আগাতে হবে, কারণ তারা অনেক সময় অনেক ভালো কিছু ডিসপ্লে করবে, বাট এটার সাথে বেশ কিছু নেগেটিভ জিনিসও তাদের মধ্যে আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল স্কিলে তারা দুর্বল, তারা অ্যানালিটিক্যাল স্কিলে ভালো, কিন্তু তারা আবার নেগোসিয়েশনে এবং তারা যে সিচুয়েশন মেনটেন করার জন্য যে একটু ডিপ্লোমেসি মেনটেন করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এইটাতে তারা খুব দুর্বল। তারা সব কিছু ডিরেক্টলি ব্লান্টলি করে ফেলে এবং এটাতে অনেক সময় সিচুয়েশন খারাপের দিকে যায়। তো কোনো পাত্র বা কোনো পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে যদি দেখেন যে টেস্টোস্টেরন ড্রিভেন স্বভাবটা তার মধ্যে বেশি, সে ডিরেক্টর এবং ডমিনেন্ট রোলটা তার মধ্যে বেশি, তাহলে অবশ্যই খুব কশাসলি আগাতে হবে। এবং আমরা বলবো, যদি এই ধরনের মানুষ ফ্লেক্সিবল অ্যাটিটিউড শো করতে পারে, নিজের মধ্যে ফ্লেক্সিবিলিটি এনে অ্যাডজাস্টমেন্ট মেনটেন করে যদি সে চলতে পারে এবং চলার মধ্যে তার রেকর্ড থাকে, তার ফ্যামিলির অন্যদের সাথে তার সম্পর্ক কেমন, অন্যদের সাথে তার বন্ধুত্ব কেমন, এই বিষয়গুলো যদি পজিটিভলি চলে আসে, অবশ্যই এই ধরনের মানুষকে আপনি কনসিডার করতে পারেন। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে নেগোশিয়েটর। এদেরকে বলা হচ্ছে নেগোশিয়েটর স্বভাবের। এরা হচ্ছে এমন মানুষ যারা অ্যাস্ট্রোজেন দ্বারা ড্রিভেন। তাদের নিউরো ট্রান্সমিশনের মধ্যে অ্যাস্ট্রোজেন কেমিক্যালের ডমিনেন্সটা সবচেয়ে বেশি থাকে। এই ধরনের মানুষ খুব রিলেশনশিপ ফোকাস হয়। তারা রিলেশনশিপকে মেনটেন করার জন্য বা রিলেশনশিপ যাতে নষ্ট না হয়ে যায়, প্রিয় মানুষ যাতে রাগ না করে, এই জন্য তারা অনেক ধরনের অ্যাক্টিভিটি করে, তারা অনেক ধরনের চেষ্টা করে, তারা আন্তরিকতা শো করে, তাদের মধ্যে এমপ্যাথি, কাইন্ডনেস, জেনারসিটি, এই সমস্ত ভালো ভালো গুণাবলী অনেক বেশি পরিমাণে থাকে। তারা সব কিছুকে অ্যাডজাস্ট করে, নেগোশিয়েট করে একটা বেটার স্টেটে আনার জন্য ট্রাই করে। যদি কোনো মানুষের ওয়াইফ এই ধরনের নেগোশিয়েটর ক্যারেক্টারের হয়, তাহলে সে খুব ভাগ্যবান একজন মানুষ, কারণ তাকে মেনটেন করার জন্য, সংসারকে ধরে রাখার জন্য, বাচ্চা এবং সবাইকে ধরে রাখার জন্য, সুন্দরভাবে ম্যানেজ করার জন্য সে তার অনেক কিছুকে অ্যাডজাস্ট করে, অনেক ধরনের মানুষকে সে বোঝায়, সে নিজে বুঝে অথবা কাউকে ম্যানেজ করার ট্রাই করে। সো ইমোশন সে এমনভাবে ঢালে যেন রিলেশনশিপটা ভালো থাকে, সংসারটা ভালো থাকে। এই ধরনের মানুষ যদি আপনি ছেলে পেয়ে থাকেন অথবা মেয়ে পেয়ে থাকেন, আপনি যখন দেখবেন যে এই ধরনের গুণাবলী কোনো একটা ছেলের মধ্যে আছে অথবা কোনো একটা মেয়ের মধ্যে আছে, আপনি অবশ্যই তাকে একটা হাই প্রায়োরিটি দিবেন। এবং এই নেগোশিয়েটর রোল যাদের মধ্যে আছে এবং এই গুণাবলী যাদের মধ্যে আছে, তারা বিয়ের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, লং টার্ম কমিটমেন্টের ক্ষেত্রে অনেক অনেক বেশি ভালো পারফর্ম করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, কার সাথে কার কম্বিনেশনটা বেস্ট? সেম ক্যাটাগরির মানুষ কি বেস্ট, নাকি না ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ একসাথে হলে বেস্ট? এক্সপ্লোরার টু এক্সপ্লোরার, ডোপামিন ড্রিভেন টু ডোপামিন ড্রিভেন, নাকি বিল্ডার টু বিল্ডার, নাকি নেগোশিয়েটর টু নেগোশিয়েটর, নাকি ডোমিনেন্ট টু ডোমিনেন্ট? এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা ফাইন্ডিংস যেটা হেলেন ফিশার বের করেছে, সেটা হচ্ছে বেস্ট কম্বিনেশন হয় বিল্ডার স্বভাবের একটা ছেলে এবং বিল্ডার স্বভাবের একটা মেয়ে, অর্থাৎ সেরোটোনিন ড্রিভেন একটা ছেলে এবং সেরোটোনিন ড্রিভেন একটা মেয়ে, যে কিনা ক্যারেক্টার, কমিটমেন্ট, রিলেশনশিপ এবং সম্মানবোধটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে নিজের জীবনটাকে সাজায়, নিজের সমস্ত ক্যারেক্টারকে সাজায়। এই সমস্ত মানুষ যখন একসাথে বিয়ের মাধ্যমে আবদ্ধ হয়, তারা খুব চমৎকার একটা হ্যাপি রিলেশনশিপ এবং হ্যাপি দাম্পত্য জীবন তৈরি করে, যার উপর ভিত্তি করে সন্তানরা বড় হয়, তারা একটা সমাজে খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যামিলিতে রূপান্তর হয়। সেকেন্ড বেস্ট একটা কম্বিনেশন হচ্ছে ডিরেক্টর স্বভাবের মানুষ এবং নেগোশিয়েটর স্বভাবের মানুষ। এই দুই ধরনের মানুষ যদি একসাথে সংসার শুরু করে, তাদের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা হয়। যেহেতু টেস্টোস্টেরন ড্রিভেন যে ডিরেক্টর স্বভাবের মানুষটা, সে হয়তো বা একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, একটু ডমিনেন্ট রোল শো করছে, এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে, মানিয়ে নিয়ে, এটাকে নেগোশিয়েট করে, এটাকে ইমোশন দিয়ে কাভারিং করে, গ্যাপ পূরণ করে হয়তোবা দেখা যাচ্ছে যে সংসারটা সুন্দরভাবে থাকছে। তখনই সম্ভব হয় যখন আরেকজন মানুষ নেগোশিয়েটরের রোলে আসে। যদি ডমিনেন্ট একটা পার্সন আরেকটা ডমিনেন্ট পার্সনকে বিয়ে করে, তাহলে তাদের মধ্যে সবসময় ক্ল্যাশ লেগেই থাকবে।
সো ৪ ধরনের মানুষ আপনি পাবেন আপনার আশেপাশের মধ্যে বা যাদেরকে আপনি লিস্টে রেখেছেন যে এই মেয়ে, এই ছেলে, তাদের স্বভাব চরিত্র, তাদের ফ্যামিলি, তাদের ক্যারেক্টার, তাদের স্বভাব সবকিছু যখন আপনি বিশ্লেষণ করবেন, এই ৪ ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনি তাদেরকে পাবেন। আপনি যদি এটার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়কে যদি আপনি কনসিডার করেন, তাহলে আপনি আরও ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন কোন ধরনের ছেলেকে বা কোন ধরনের পাত্রকে আপনি বাদ দিবেন, কোন ধরনের মেয়েকে বাদ দিবেন বা কাদেরকে রাখবেন সেটা নির্বাচন করার ক্ষেত্রে। আর সেটা হচ্ছে একটা মানুষ ওয়েস্টার্ন ফিলোসফি ধারণ করে নাকি ইস্টার্ন ফিলোসফি ধারণ করে। এই ওয়েস্টার্ন ফিলোসফি আর ইস্টার্ন ফিলোসফি এই ২ ক্যাটাগরিতেই সারা পৃথিবী ডিভাইডেড। ইস্টার্ন ফিলোসফির মূল বিষয়টা হচ্ছে কালেকটিভিজমকে বেশি ইন্সপায়ার করা হয়, বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে ব্যক্তিকেন্দ্রিক যেই চাহিদা বা ব্যক্তিকেন্দ্রিক যে স্বাধীনতা এটাকে কম গুরুত্ব দেওয়া হয় এবং সমাজ, পরিবার এবং সার্বিক যে ওয়েলবিইংটা এটা একটা জোনাল এবং এটা একটা ন্যাশনাল অথবা এটা একটা যে কোনো ধরনের জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে চিন্তা করা হয়। ফর এক্সাম্পল, ইস্টার্ন ফিলোসফির মানুষ সবসময় চিন্তা করবে যে আমি যদি এই কাজটা করি আমার ভালো লাগবে ঠিকই, কিন্তু আমার ফ্যামিলির হয়তো বা সম্মান নষ্ট হবে, আমার সোসাইটিতে হয়তো বা আমার সম্মান নষ্ট হবে। সো সে সোসাইটির রুলস মেনটেন করতে যেয়ে সে হয়তো বা তার নিজের অনেক পছন্দের জিনিস সে বাদ দিবে। একইভাবে সে ধর্মীয় বিভিন্ন রুলস মেনটেন করতে যেয়ে তার অনেক ধরনের ভাল লাগা জিনিসগুলোকেও হয়তোবা সে বাদ দিবে এবং সে এটাকে তার ভালো লাগার লিস্ট থেকেই বাদ দিয়ে দিবে, কারণ সে কালেকটিভ একটা কনসেপ্টকে বেশি প্রায়োরিটি দিতে যে সে নিজের ভিতরের যেই র ফিলিংসগুলো সেই র ফিলিংসগুলোকে সে সাইড আউট করে দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফিতে ইন্ডিভিজুয়ালিজমটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালিস্টিক ফিলিংসটাকে বেশি মূল্যায়ন করা হয়। অন্যে কি ভাবলো, সমাজ কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, ফ্যামিলির কি ক্ষতি হলো, আমার কোন কাজের জন্য, আমার কোন কথার জন্য আমার কিছু যায় আসে না, আমার ভালো লাগছে আমি করছি। এটাই হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির মূল থিম, যা ইন্ডিভিজুয়ালিজম একটা বড় একটা প্রমিনেন্ট কনসেপ্ট। এই ইন্ডিভিজুয়ালিজম ফিলোসফিকে নার্চার করতে যে মানুষ ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, সোসাইটি থেকে আলাদা হয়ে যায়, সবাই যার যার মতো একা একা বসবাস করে, তাদের মধ্যে কানেকশন নাই, বন্ডিং নাই, তারা একসাথে থাকে কিন্তু কেউ কাউকে চেনে না, তাদের মধ্যে কোনো কমিটমেন্ট নাই, তাদের মধ্যে কোনো রিলেশনশিপের কোনো গুরুত্ব নাই। এই যে একা একা থাকা, একা একা নিজের জীবনকে সাজানো, একা একা নিজের জীবনকে ভালো লাগার জন্য সব কিছু করা, এই কেন্দ্রিক যে থট প্রসেস বা এই কেন্দ্রিক যে চিন্তা এটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির মূল থিম। সো আপনি যখন দেখবেন যে একটা মানুষ বেশি ওয়েস্ট ফিলোসফি দ্বারা প্রভাবিত, তখন বুঝতে হবে তার মধ্যে ওই কমিটমেন্ট এবং ফ্যামিলি এবং সোশ্যাল যে ভ্যালুস এগুলোর গুরুত্ব কম। তার ভালো লাগা, তার সুন্দর লাগা, তার রুচি মতো হওয়া, তার খুশি মতো হওয়া সব কিছু তার কেন্দ্রিক, সে সেলফ অবসেসড একটা মেন্টালিটি তার মধ্যে চলে আসে। এই ধরনের মানুষকে আপনি সহজেই একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন যে না, হি ইজ মোর ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কালচার অর শি ইজ মোর ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কালচার। একইভাবে ইস্টার্ন ফিলোসফিতে যেই সমস্ত মানুষ বিশ্বাসী এবং যেই সমস্ত মানুষ তাদের ক্যারেক্টারকে ইস্টার্ন ফিলোসফির উপর বেস করে করেছে, তার মধ্যে তারা রিলিজিয়নকে গুরুত্ব দিবে, তারা ফ্যামিলিকে ভ্যালু দিবে, তারা সোশ্যাল ভ্যালুকে প্রায়োরিটি দিবে এবং তারা নিজেদেরকে অনেক ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করবে, তারা অনেকটা গুছিয়ে রুলস মেনটেন করে চলার চেষ্টা করবে, যাতে করে সমাজ, পরিবার এবং ইন্ডিভিজুয়াল সবাই একসাথে একটা কালচারের মধ্যে ভালো থাকতে পারে। সো অল টুগেদার একটা মানুষ কোন ধরনের ফিলোসফিকে বেশি প্রাধান্য দিচ্ছে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স শিখতে হবে না। এটা কয়েকটা প্যারামিটার দেখলেই খুব ক্লিয়ারলি বোঝা যাবে। তার ড্রেস আপটা খেয়াল করেন, তার কথা বলার স্টাইল খেয়াল করেন, সে কোন ধরনের মুভি দেখে সেটা খেয়াল করেন, সে কোন ধরনের মানুষকে পছন্দ করে সেটা খেয়াল করেন, তার আলফা পার্সোনালিটি কারা, বলিউড, হলিউড এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো আছে, তার আইডিয়াল কারা, এই ধরনের বিষয়গুলো খেয়াল করলে বুঝতে পারবেন একটা মানুষ কোন ধরনের ফিলোসফিকে নিজের মধ্যে ধারণ করেছে। বর্তমান সময়ে পাত্রপাত্রী নির্বাচন করা এত কঠিন কেন জানেন? কারণ আমরা বড় হয়েছি ইস্টার্ন ফিলোসফির উপর বেস করে, আমাদের ফ্যামিলি কালচারের উপর বেস করে, কিন্তু মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছি ওয়েস্টার্ন ফিলোসফি দ্বারা। এই যে ইস্টার্ন ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফির একটা মিশ্রণ আমাদের মধ্যে চলছে, যে নেক্সট জেনারেশন বা জেন জি যারা আছে তাদের মধ্যে ওয়েস্ট কেন্দ্রিক যেই একটা কালচার তাদের মধ্যে তৈরি হচ্ছে, প্রিফারেন্স তৈরি হচ্ছে, ভালো লাগা তৈরি হচ্ছে,
অন দ্য আদার হ্যান্ড তাদের প্যারেন্টসরা হচ্ছে ইস্টার্ন কালচারে বড় হওয়া। সো এই যে গ্যাপটা, এই গ্যাপের কারণে পাত্রপাত্রী নির্বাচন করার ক্ষেত্রেও একটা বিশাল কনফিউশন তৈরি হয়। সো আপনি যেই ধ্যান ধারণার মানুষ, আপনি যেই রকমের চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, আপনার যেই রকমের পোশাক আশাক ভালো লাগে, যেই রকমের খাবার ভালো লাগে, যেই রকমের লাইফস্টাইল এনভায়রনমেন্ট ভালো লাগে, সেই ধরনের কালচারের যদি মানুষ হয় তাহলে আপনার জন্য ক্ল্যাশ কম হবে, আপনার জন্য মানিয়ে নেওয়া ইজি হবে। আপনি যে বলছিলেন যে আপনার মতো করে হবে কিনা, সে আপনার মতো করে হওয়ার চান্স বেশি থাকবে। একটা মানুষ 4 ধরনের পার্সোনালিটির যে কোনো একটা হবে, আর 2 ধরনের কালচারের যে কোনো একটা কালচার বা যে কোনো একটা ফিলোসফি তার মধ্যে ডমিনেন্ট থাকবে। এটাকে বোঝার চেষ্টা করেন এবং তার ডেইলি লাইফের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের সাথে আপনার ডেইলি লাইফের প্র্যাকটিসের মিল আছে কিনা সেগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন কোন ধরনের মানুষ আমার দাম্পত্য জীবনের জন্য ভালো আর কোন ধরনের মানুষ আমার দাম্পত্য জীবনের জন্য ভালো না। সো দিস ইজ হাউ ইউ ফিগার আউট কাকে বাদ দিবেন আর কাকে রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোন পয়েন্টটা বা কোন বিষয়টা বা কোন লার্নিংটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।